নমস্কার। বিরোধীদের দীর্ঘদিনের একটি অভিযোগ ছিল বা এখনো আছে যে একেবারে পঞ্চায়েত থেকে মহাকরণ পর্যন্ত দুর্নীতি বাসা বেঁধেছে। হয়তো অনেকে বলবেন যে এই সময়ের মধ্যে দুর্নীতি, যারা অভিযোগ করছেন দুর্নীতির, তার চেয়ে বেশি দুর্নীতি বা অনেক অনেক বেশি দুর্নীতি, বা যারা অভিযোগ করছেন দুর্নীতি তাদের আমলে ছিল, বর্তমানে নেই, এমন অনেক অনেক তথ্য বা অভিযোগ থাকতেই পারে, অভিমত থাকতেই পারে। তবে মাঝে মধ্যে কিছু তথ্য বেরিয়ে আসে, তারপর সরকারের তরফে সেই তথ্যগুলোকে চ্যালেঞ্জ করে সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর সরকারের পক্ষ দপ্তর কোনো প্রতিক্রিয়া দেয় না। তখন ধরে নেওয়া যায় যে হ্যাঁ, এই দুর্নীতি সত্য এবং ডাক্তার মানিক সাহার আমলেও দুর্নীতি প্রতিষ্ঠিত। আবার কেউ কেউ বলবেন যে মানিক সরকারের সময় কি দুর্নীতি ছিল না? সে সময় 10 কেলেঙ্কারির কথা বলবেন, আদা কেলেঙ্কারির কথা বলবেন, কেউ কেউ বিশালগড় ব্লকের কেলেঙ্কারির কথা বলবেন, বা অনেক প্রকল্পের টাকার কথা বলবেন, গ্রাম উন্নয়ন দপ্তরের প্রকল্পের কথা বলবেন, রেগায় পুকুর চুরির কথা বলা হচ্ছিল। দীর্ঘদিন ধরে অভিযোগগুলো ছিল। এগুলো রাজনৈতিক পার্টে যারা আছেন বা রাজনৈতিক ব্যবসায়ী যারা আছেন, আমি শব্দটা বলছি, অনেকের আপত্তি থাকতে পারে, আমি ব্যবসায়ী এই কারণে বলছি, যারা রাজনীতিটাকে ব্যবসা হিসাবে নিয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি। তাদের ব্যাখ্যা থাকবে যে মানিক সরকারের সময় এমন ছিল, কেউ কেউ বলবেন তার আগে এমন ছিল, ওই জোট আমলে এমন ছিল, এমন ব্যাখ্যা থাকেন। যারা সুস্থ মস্তিষ্কের নাগরিক, যারা রাজনীতিতে আছেন এবং সুশিক্ষিত, রাজ্যটাকে ভালোবাসেন, এই রাজ্যের জন্য যাদের কাজ করার মানসিকতা, তারা বলবেন যে দুর্নীতি সে আমলও রয়েছে, এই আমলও রয়েছে, তবে দুর্নীতি না হওয়াটা ভালো। দুর্নীতি মুক্ত করা, দুর্নীতি নির্মূল করা, সেটা সম্ভব নয় আজকের সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে। কারণ ডাক্তার মানিক সাহ সেদিক থেকে তার পুরো টিমকে দুর্নীতিমুক্ত টিম হিসাবে পরিচালনা করতে পারবেন না, এটা সত্য, তিনিও জানেন। এবং তাকে যারা দায়িত্ব দিয়েছেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্কো হোক কিংবা কুশাবা ভবনের নেতৃত্ব হোক, তারাও বিষয়গুলো জানেন। কারণ পকেটে নিতে হবে এই মানসিকতার লোকজন বেশি আজকের সমাজে। এবং অবশ্যই ওই যে বললাম, রাজনৈতিক ব্যবসায়ী যারা, তাদের মানসিকতা তো সে জায়গায়। এখন প্রশ্ন হলো, এই দুর্নীতি প্রকাশ্যে আসার পর যারা দুর্নীতিগ্রস্ত, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যদি ব্যবস্থা নেওয়া হয়, তাদের ঠিকানা যদি প্রভুরামপুর হয়, তাহলে ধরে নিতে হবে প্রশাসন স্বচ্ছ, গণতন্ত্র প্রতিষ্ঠিত। আর যদি সেদিক থেকে দুর্নীতিগ্রস্তরা প্রভুরামপুরের ঠিকানার বাইরে থাকেন, বহাল তবিয়তে থাকেন, তাহলে ধরে নিতে হবে সে আমল হোক আর এই আমল হোক, দুর্নীতিগ্রস্তরা বহাল তবিয়তে থাকেন। তখন আপনার মতন কেউ কেউ, আমার মতন কেউ কেউ হয়তো এই জায়গায় বসে আলোচনা করবেন, আপনি আপনার জায়গায় বসে আলোচনা করবেন, হতাশা প্রকাশ করে অনেকেই বলবেন এভাবেই জনগণের টাকা লুট হয়ে যাচ্ছে, উঠছে টাকা, আপনি ধরতে পারছেন না। আর যারা ধরতে পারছেন, তারা হয়তো তাদের ফ্ল্যাট হচ্ছে কলকাতায়, ফ্ল্যাট হচ্ছে দিল্লিতে, তাদের যখন অবস্থান থাকবে না বা তাদের ছাতাটা সরে যাবে, তখন তারা ওই জায়গায় গিয়ে বহাল তবিয়তে থাকবে। কিন্তু আপনার থাকতে হবে রাজ্যকে, আপনাদের মতন অনেককে থাকতে হবে, আমাদের মতন অনেককেই রাজ্যে থাকতে হবে। তখন দেখা যাবে এই রাজ্য থেকে কখনো বিশালগড় ব্লক কেলেঙ্কারির কথা আসবে, কখনো আসবে 10 কেলেঙ্কারির কথা, কখনো আসবে আদা কেলেঙ্কারির কথা, কখনো আসবে ডেউটিন কেলেঙ্কারির কথা, কখনো আসবে গ্রাম উন্নয়নের কেলেঙ্কারির কথা, কখনো আসবে রেগা কেলেঙ্কারির কথা, পুকুর চুরির কথা, ইত্যাদি ইত্যাদি অনেক কেলেঙ্কারির কথা তো আপনারা অনেকেই শুনেছেন। অনেকের ঠিকানা কোথায় হয়েছে সেটাও জেনেছেন। এখন প্রশ্ন হলো, কেউ কি সরকারি থেকে, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, তিনি কি আর কাউকে বলছেন যে হ্যাঁ, আগরতলা পৌর নিগমের সে টাকাগুলো কিভাবে গায়েব করতে হবে, 16 কোটি টাকা কিভাবে গায়েব করতে হবে, 1000 কোটি থেকে কিভাবে 900 কোটি সরিয়ে যেতে হবে, তার জন্য কি কোনো প্রশাসনিক বৈঠক করে নির্দেশ দিচ্ছেন? নির্দেশ দিচ্ছেন না। একটা অংশ আছে, সেগুলো কিভাবে বাগাতে হয় তারা সেটা জানেন। সেদিক থেকে কেউ কেউ বলবেন যে এটা দুর্ভাগ্য যে রাজনীতিতে একেবারে স্বচ্ছ বা বলতে পারেন আন্তরিকভাবে কাজ করার মতন লোকজনের অভাব আছে। সেটা সেই আমলও রয়েছে, এই আমলও রয়েছে। নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে, আপনার বক্তব্য রাখুন। আপনাদের সাথে রয়েছে দুর্নীতির প্রতিযোগিতা। 25 বছরে চীনের দেওয়া সিপিএম ত্রিপুরাজ্যের মানুষের সাথে কত কি পরিমাণ দুর্নীতি করেছে তা আমরা এত স্বাভাবিক হয়েছি না, নিশ্চয় আপনার জানা আছে না। 5 বছরে কংগ্রেস গভর্নমেন্ট তারা কি করেছে, ঠিক আছে, তাও আপনাদের জানা আছে।
এই এখন পার্থ চক্রবর্তী দুর্নীতি করেছে যে 25 বছর সিপিআই আমলেরই 5 বছর কংগ্রেস আমলে যা করেছে তা নিয়ে দাদা আপনারা করেন না? আমাদের আন্তর্জাতিক সাংবাদিক সম্ভব পিপিপির উপর তারা 100 আমরা করেছিলাম। দালাল সুদীপ কুমারের দালাল সিপিআই দালাল তারা কি আলোচনা করবো? যে যা যা করছে নারী ক্যারেক্টার করেছে সিপিআই মনে কংগ্রেস আমলে শাসক আপনাদের ভারত জনগণবাদী ত্রিপুরা যে কি দেওয়া করেছে কোনো কোনো কাজ 20-25 বছর করে সিপিএম না কংগ্রেস করেছিল? আপনি যে আগস্ট সময় দেখুন নামনে আপনার শুভেচ্ছা আপনারা এই সময় একটা দলের পক্ষ ছিল এই ধর নাই লজ্জা লাগে দেখতে এত আমরা পড়েছি নিউট্রালাইজের সমাপ্তি খুব ভালো আমরা নিউট্রালে বিভিন্ন করে জিজ্ঞাসা আপনাদের আমরা এবং প্রত্যেকের আমরা বলি একেবারে প্রত্যেকে রাজনীতিতে যারা থাকেন আছেন তাদের মধ্যে সবাই শিক্ষিত এমন নয়, অনেকে আছেন অশিক্ষিত মূর্খ এবং রাজনীতিতে তাদেরকে নিয়ে রাজনৈতিক দলের নেতারা গর্ববোধ করে এবং অনেকে রাজনীতিতে আছেন অপদার্থ বলতে পারে, তাদের নিয়ে রাজনীতির দলগুলো থাকে টিকে থাকে, তাদেরই দলগুলো নিয়ে তারা ছবি তোলে, মন্ত্রীরা ছবি তোলেন সে ধরনের অপদার্থদের সঙ্গে এবং সে ধরনের রাজনীতিতে দুর্নীতিগ্রস্তদের সঙ্গে এবং অবশ্যই রাজনীতিতে অশিক্ষিতদের সঙ্গে, এবং সেটা হচ্ছে এই রাজ্যের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের। নমস্কার, কে বলছেন? কথা বলুন। দুর্নীতি এবং প্রতিযোগিতা ছাড়া চলছে বর্তমান 2000 রাজনীতি 2014 থেকে সেরা ত্রিপুরা রাজ্যে মনে করুন 18 থেকে সেরা মানে এনডিএ সকল জায়গায় আছে সেরা চলছে দারুণ ভাবে দেখবেন। যদি এনডিএ সরকার সব কেন্দ্রে হোক বিভিন্ন অঙ্গ হচ্ছে যদি দেখবেন কোনো দুর্নীতি ধরা পড়ে দেখবেন এখানে কিন্তু সবাই এখন কোনো অধিকাংশ বলছে কি করে দিল ইন্দিরা গান্ধী কি করতে যাদের গান্ধী এইসব আর মানে ওনারা খারাপ করে দিল বলে তো জনগণ ওদেরকে প্রত্যাখ্যান করেছে এবং সেটা করবে না। সেদিন দেখলাম মহারাষ্ট্র একদম এই আইপিএস তরুণ মহিলা আধিকারিককে ধমক দিতে ডাইরেক্ট দিয়ে অজিত যার নামে কেন্দ্রীয় বিরাট কয়েকটা মামলা গুরুত্ব মামলা তুলে রয়েছে। হ্যাঁ, আগে ছিল এনসিবিতে রাষ্ট্রবাদী কংগ্রেস বলে ইন্ডিয়াতে এখন দেখলাম এটা ভাইরাল হয়েছে সারা দেশে। মহিলা সরকারের দায়িত্ব পালন করার জন্য গেছে সব পাঠিয়ে এরকম তাইকে কথা বলতে চাই তার নামে তো দুর্নীতি যদি সরকার পরিবর্তন হয় হয়তো আবার ফাঁসি মারবে। আর নাহলে এইসব লোক অজিত পাওয়ার লোকরা আরো কয়েকজন আছে মহারাষ্ট্রে ত্রিপুরাতে এইচডিএফসি ব্যাংক মনে হয় চিন্তিত মাস হলো না দুর্নীতি হলো প্রতিযোগিতা করবো এখন আবার পুরো নবন্দী করবো। আবার দেখলাম একটা সোশ্যাল মিডিয়া কয়েকটা সোশ্যাল মিডিয়া আছে ইউকো ব্যাংক নাকি ওই টাকা ঘুরিয়ে ওয়ান বাবার সম্পত্তি নাকি জনগণ থেকে বিভিন্ন টাকাগুলি এই খাটে খেটে নিয়ে দিবে। সেটা দুর্নীতিগ্রস্ত কারা দুর্নীতিগ্রস্ত আমরা ধরতে পারবো না কেন কেন্দ্রীয় বিভিন্ন দুর্নীতি আছে আমরা ওখান থেকে আমরা তো কয়েক লক্ষ টাকা আছে ইউকো ব্যাংকে। তো কে দুর্নীতিগ্রস্ত কে আছে কারা আছে ব্যক্তিগত নেতা বা বিভিন্ন কাউন্সিলর আছে ব্যাংকে কারা আছে এগুলো কেন ধরবে না? কেন 16 কোটি টাকা তারা গুটিয়ে দেবে? পেয়েছে নাকি? তারপর কি বলবো ওই বিভিন্ন জায়গায় দেখলাম আর একটা এবং এই সময়ের মধ্যে সিপিআইএম আজ কর্মসূচি করলো আগরতলা এএমসি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে তারা সামিল হয়েছে, নেতৃত্ব কথা বলছিলেন। আপনারা কিছুদিন আগে দেখতে পেয়েছেন যে রাস্তার অভিযোগ তোলা হয়েছে রাস্তা নিয়ে, রাস্তা করা হয়নি,
টাকা দেওয়া হয়েছে, মঞ্জুর হয়েছে, টাকা কোথায় গেছে জানি না, প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। এডিসিতে দুর্নীতির অভিযোগ তুলছেন বিজেপির বেশ কয়েকজন নেতৃত্ব, আবার এডিসিতে দুর্নীতির অভিযোগ তুলছে সিপিআইএম কংগ্রেসও। গোটা রাজ্যে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে বামপন্থী সহ বিভিন্ন বিরোধী শিবিরের তরফ থেকে। সেদিক থেকে একেবারে সবকটি বিষয় নিয়ে শাসক দলের তরফে জোরালো বক্তব্য নেই। নমস্কার, কে বলছেন? নমস্কার, মেডিবাবু সমাজে বলছি। দুর্নীতি প্রতিযোগিতা, দুর্নীতি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যৎ দুর্নীতি একটা প্রতিষ্ঠানিক রূপ হয়ে গেছে। কিন্তু 25 বছর 25 বছরে যা হয়েছে 7 বছর 7.5 বছরে মানে এটা 4 গুণ বা 10 গুণ হয়ে গেছে। কাজেই আপনি ঠিক এখানে দেখেছেন যে শাসক দল নিল, বিরোধীরা মাঠে নামছে নেতৃত্ব করছেন। বিরোধীরা কি থাকে, শাসক দল যদি তারা দুর্নীতি বাঁধবে সমস্ত বিষয়টা খারাপ জনদাস মহান অল্প দেখি লোক ফরেস্টের চেম্বার নিচে ভুল নাই। কাজেই ম্যাডাম জুডিশিয়ারি আছে, যাতে আমরা সম্মান করি আমাদের ভালো থাকবে। এবং এই দুর্নীতির বিষয় নিয়ে যখন জোরালো বক্তব্য উঠেছে, চারদিক থেকে উঠতে শুরু করেছে, তখন একটা বিরাট অংশের মানুষ বলছেন যে রাজনীতিতে এমন কিছু লোকজন জড়িয়ে পড়েছে তাতে করে দুর্নীতি মুক্তটা হওয়া সম্ভব হচ্ছে না। ত্রিপুরার ক্ষেত্রে বেশ কয়েকটি জায়গা থেকে বিষয়গুলো উঠে আসছে। জাতীয় সড়ক নির্মাণ হলো, 1 বছরের মধ্যে সে জাতীয় সড়ক ভেঙে গেল কেন? ঠিক বিভিন্ন জায়গায় ভবন নির্মাণ করা হলো, কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন খুদ মুখ্যমন্ত্রী ভবনের উদ্বোধন করলেন, 1 মাস পর সে ভবন ভেঙে পড়ছে, ফাটল দেখা দিয়েছে। সেখানে দুর্নীতির অভিযোগ উঠলো, সে অভিযোগে তদন্ত করলো, দপ্তর তদন্ত করলো, প্রাথমিকভাবে দুর্নীতি প্রমাণ হলো। এই বিষয়গুলো যখন জোরালো হচ্ছে, চারদিক থেকে জোরালো হচ্ছে, তখন কি একবারও আপনার সেই প্রশ্ন উঠবে না যে দুর্নীতি মুক্ত যাদের মুখের কথা, রাজনৈতিকভাবে বক্তব্য যাদের, তাদের আমলে তো এমনটা, তাহলে সেই আমলের সাথে এই আমলের তুলনা যারা করেন দুর্নীতি মুক্ত হিসাবে, তাদের কি বক্তব্য? আজ সিপিআইএম এর কর্মসূচি ছিল, সেখানে বিভিন্ন স্তরের নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে গোটা রাজ্যের বিষয়গুলো তুলে ধরেছেন। আপনারা সেই বক্তব্য শুনবেন এবং অবশ্যই আপনাদের তরফে আমরা বক্তব্যগুলো শুনবো। আপনারা ফোন করবেন, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন, অবশ্যই এই অনুষ্ঠান থেকে আপনার বক্তব্য প্রতিষ্ঠিত করবেন। থাকার দিন শেষ, ভয়ের দিন শেষ। আমরা লোভী না, ভয় তারা করে, যাদের লোভ আছে তারা ভয় করে। আমরা লোভী না, লোভ থেকে ভয়, ভয় থেকে ওই দুর্নীতি আমরা বলার কি ভালো বলবো আমি করতে বলছি দুর্নীতি নিয়ে কিন্তু আমি অন্তত ব্যক্তিগতভাবে কথা বলি। দুর্নীতি ছায়া গেছে ভারতবর্ষে, দুর্নীতি এমন ভাবে ছায়া গেছে, তার মূল কারণ হলো দেশের যে শাসক তো একটাই শাসক, তারাই শাসক। তারা চাইতো যে ভারতবর্ষটা দুর্নীতির মাধ্যমে থাকুক, দুর্নীতির মধ্যে যদি না থাকে তাহলে বর্তমান আমাদের শক্তি দেন তারা ভারতবর্ষ থাকতে পারবেন না। তার জন্য এক শ্রেণীর লোক আছে, শুধু তার দেখা লাগে আর দেশটা কিভাবে বরবাদ করা যায় এই কথা মানসিকতা। আপনি দেখেন কংগ্রেস কি দুর্নীতির সাথে যুক্ত, সিপিএম আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যের কথা বলছি, বিজেপি দেখলাম তাদের দুর্নীতিটা কোন পার্টিটা আছে বলেন তো? আজকে সিপিএম এর সময় যারা লক্ষ্মী বিক্রি করছে, যারা যুগালি কাজ করছে, তারা একটা ফান্ডে টাকা রাখছে, আপনি জানেন লক্ষ লক্ষ টাকা তারা দাবি করছিল, কোটি কোটি টাকা। এই দিকে সিপিএম যে মানিক সরকার, উনি খবর রাখছেন না যে কি কি সংস্থা ত্রিপুরাতে মানুষ ঢুকাতে। তো এই যে টাকা এগুলো তো ভাগ তো তারও পাইছে। এই যে লালদা পশ্চিমবঙ্গে গরিব মানুষের টাকা, ধনীরা টাকা কয় টাকা মাস যায়, এখন তো ধনীরা এই সমস্ত টাকা এই সমস্ত ফান্ডে খাটায়। আজকে দেখেন এইভাবে তারা লুপ্তরাজ করতেছে। তার মধ্যে কিছু লোক পার্টির নামে কয়েক হাজার লোক ত্রিপুরাতে তারা বিনা কাজে কোটি কোটি টাকা কামাইতেছে। আমরা তো পার্টি করি, আমরা তো পার্টির লোকের দিই, যার জন্য এই এগুলির সাথে আমরা কোনো সম্পর্ক রাখতে
করতেছি না। যদিও যাই আমার এই পার্টিগুলোর মধ্যে দেখি শুধু শুধু দুর্নীতি বা শাসন প্রশাসন। এইভাবে আমরা যে দেশটা কোন দিকে আজকে নিতেছি। আজকে দেখেন আজও কি কোচ মায়ের মুড়া খাইলো বিজেপি আসার পরে নেতা সরকার পড়াইছে। আমরা জানি তো কেটা কেটা গেছে রাম সাংবাদিক বা মুসানিক বা সরকার পড়াইছে। কিন্তু তারা আজকে সরকার বলেন যে যারা ত্রিপুরা রাজ্যের সাথে পশ্চিমবঙ্গে 50 কোটি টাকা বানায় একদম ফুলে দিতে যদি মানুষের মাই দুর্গরা যদি 50-60 কোটি টাকা মাইছে মাসে ত্রিপুরা 20 কোটি পশ্চিমবঙ্গে যায় ফ্ল্যাট কিনে থাকবো তাহলে কি সিবিআই দিয়া ইডি দিয়া ধরে আনার ক্ষমতা আছে সিপিএমের? তাহলে এই যে দিনের পর দিন সরকারগুলি এই যে দেশ করতেছে এই করাপশনে ভারতবর্ষের কোন দিকে তারা কিন্তু মানুষ সেভাবে বিবেক দিয়ে দেখছে। তাদের ছেলেবেলা আজকে ধরেন আমি মন্ত্রী দিচ্ছি, কাউকে আমার ছেলে মন্ত্রী তার তো কোনো কথা না, কাউকে আমার ছেলে করে দিয়েছে। কারণ আমার ছেলে তো একটা যার জন্য ভারতবর্ষ পিছিয়ে দুনিয়ার মধ্যে সব চোখ দিয়ে তো কোনদিন হয় না। আজকে দেখেন তারা ভয়ঙ্কর পরিস্থিতি যে কথাটা করতেছি। নমস্কার, কে বলছেন? নমস্কার, থেকে বলছি। দুর্নীতির প্রতিযোগিতা হচ্ছে কিন্তু আসলে আজকে একটা শতাধিক আলোচনা হচ্ছে দুর্নীতির প্রতিযোগিতা। 2018 সালে নির্বাচনের পর থেকে এই রাজ্যে প্রতিনিয়ত দুর্নীতির কিন্তু চলছে। আমরা আগেও বলতাম একদম উপর থেকে নিচের লেভেল পর্যন্ত প্রতিযোগিতা কার আগে কে করবে, কিন্তু শাসক দল চুপ। কিন্তু আসলে শাসক দল চুপ কেন, তাদেরও একটা মার্জিন মানি থাকে। তাহলে এই রাজ্যে যদি এইভাবে দুর্নীতি চলছে, শাসক দলের বিধায়ক মন্ত্রী পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত কমিটি তারা কেন চুপ থাকে, তারা কেন প্রতিবাদ করে না? একটা রাস্তার দুর্নীতি এখানে এঙ্গেল কথা বলতে পারে, মন্ডল সভাপতি বলতে পারে, কারণ মন্ডল সভাপতির এত দুর্নীতিগ্রস্তের মধ্যে জড়িত হয়ে গেল। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখি টাকা মিলে খেলা চলছে। আসলে ত্রিপুরা রাজ্যটা একটা করিডোর নিয়ে ফেলেছে সরকার আসার পর থেকে, কিন্তু কোথায় কোথায় বলতে হয়, কিন্তু বাম আমলে কিচ্ছুই করে না। তারা 7.5 বছরে কি করেছে, ডিজিটাল করে দিয়েছে। কিন্তু বাম আমলে যেসব রাস্তা হচ্ছে সমস্ত উন্নয়ন করে গেল, কিন্তু এই সরকার আসার পরে আমি না, আমার মতো সারা ত্রিপুরা রাজ্যের মানুষে জানে যে রাস্তাগুলোকে মেরামত করতে পারেনি এবং রঙও দিতে পারেনি। কিন্তু তাদের এই প্রতিযোগিতার কারণে, কারণ কেন্দ্রের রাজ্যের ডবল ইঞ্জিনের সরকার থাকাকালীন আমরা আশাবাদী কেন্দ্রের রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকারে প্রচুর পরিমাণে টাকা কিন্তু ত্রিপুরা রাজ্যে উন্নয়নের জন্য দিয়েছে। কিন্তু এই শাসক দল কিন্তু প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু তারা টাকা দিয়ে উন্নয়ন করতে পারেনি। কিন্তু তার জন্য কিন্তু এই ত্রিপুরা রাজ্যের রাস্তাঘাট বলুন, স্কুলগুলি বলুন, অঙ্গনওয়াড়ি সেন্টার বলুন, হেলথ সেন্টার বলুন, সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা অসমাপ্তিকার হয়ে গেল কিন্তু 7.5 বছরের মধ্যে। কিন্তু আমরা সেটা মানে ভাবতে পারিনি এই রাজ্যে কোন একটা ইঞ্জিনিয়ার রাস্তা কাজ করছে, ইঞ্জিনিয়ার কথা বলে না, এসডি কথা বলে না, বিধায়ক কথা বলে না, পঞ্চায়েত প্রধান কথা বলে না, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কথা বলে না, ভাইস চেয়ারম্যান কথা বলে। আসলে আমরা কোথায় গিয়ে এই ত্রিপুরা যে মানুষ দাঁড়িয়েছে। কিন্তু একটা কথা বলতে গেলে আবার যে সাধারণ মানুষ যদি দুর্বল হয় তাহলে প্রশাসনের কাছে যেতে হয়, থানার কাছে যেতে হয়। থানা যদি পরিণত হয়ে যায় তাহলে আমরা জনগণ কোথায় যাবো? ঠিক সেম ত্রিপুরা রাজ্যের মানুষ এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গেছে। সমস্ত জনগণ ত্রিপুরা রাজ্যের, সমস্ত বললে ভুল হবে, সমস্ত না, একটা অংশ লাভবান হচ্ছে, বেশিরভাগ অংশ কিন্তু একদম দুর্বল হয়ে গেল। কারণ কথা বলতে পারে না, কথা বলতে গেলে আক্রমণ, কিন্তু দলে দলে আক্রমণ, ডিএমএস গন্ডগোল, গোষ্ঠী গন্ডগোল চলছে। আমরা প্রত্যেক দিনে সোশ্যাল মিডিয়া যেই মতো বলবো, কারণ এই সরকার কিন্তু মিথ্যা কথা বলতে কিন্তু তাদের মুখে বাজে না, কিন্তু মিথ্যার করে ডুলতে আমাদের কাছে কিন্তু সাংবাদিক সঙ্গে মিথ্যা বলে দিল। তারা তুমি 1947 সালের কথা কিন্তু বলবে, 1937 সালে কি হয়েছে সেটা বলবে। কিন্তু আসলে ত্রিপুরা যে আসার পর থেকে যে আমাদের কাছে কে ব্যক্তি কারা করলো এটা বড় কথা না। দুর্নীতির বিরুদ্ধে আমরা আজকে এই মিছিল। এখন দুর্নীতির প্রতিযোগিতা চলছে আমাদের ত্রিপুরা রাজ্যে।
আগে তো দুর্নীতি হয়েছে না তা না, হয়েছে এবং এখনো হয়। তবে 25 বছরে যদি 200 কোটি টাকা দুর্নীতি হয়ে থাকে, এই 5-7 বছরে অন্তত 700 কোটি টাকা দুর্নীতি হয়েছে। শুধু পৌরসভায় না, গ্রাম পঞ্চায়েতে আরম্ভ হইয়া সব জায়গায় দুর্নীতি। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার বলছিল, কাউন্সিলরের যদি ভাতা বাড়িয়ে দেওয়া হয়, পঞ্চায়েত প্রধানের ভাতা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তারা দুর্নীতি করবে না। কিন্তু দেখা গেল ভাতা বাড়ানোর পরে দুর্নীতির সংখ্যা আরো ডাবল বেড়ে গেল। আমরা তো একতারা দুর্নীতি করছি বিদায় আরেক তারারে ভোট দিচ্ছি। তো সেই দুর্নীতি তো আবার সেই জায়গাতে এলো। আগে তো চোর ছিল, এখন দিল ডাকাইতের দল আছে আমাদের ত্রিপুরা রাজ্যের জনগণের মাথা খাওয়ার জন্য। আর কিছু রাজনৈতিক ব্যবসায়ীরা আছে অন্ধবিশ্বাস, লেখাপড়ি জানে না, যে শুধু তাদের গুণগানই গায়। কিন্তু আসলে সত্য কথাটা যে তোমার রাজ্যের যে ক্ষতি, সেই ক্ষতির আলোচনা করো। আমরা দেখছিলাম বাদল চৌধুরীকে 84 হাজত ছাড়াইছিল, কিন্তু কই এখনো তো কোনো তদন্তের রায় বাড়ইল না, আমরা দেখলাম না। কিন্তু প্রতিহিংসামূলক আগামী দিন যদি এই রাজ্যে সিবিআই আসে, আমরা দেখাম বিজেপির কত মন্ত্রী নেতা সবাই যে কাজ করা যাবে না তা কিন্তু কথা না। এই যে 16 কোটি টাকা চুরি হয়ে গেল, মুখ্যমন্ত্রী জানে না, মেয়র জানে না, সেই কথাটাকে আমরা বিশ্বাস করতে পারবো? তারা অবগতিবাদে এই চুরিগুলো হয় না। অবশ্যই তার মধ্যে একটা পার্টি 2টা পার্টি তারা নিজেরা নিছে, আর বাকি তারা লুচ্চা দিচ্ছে তাদের দায়িত্ব বাহিনীর লাগিয়া। এতটুকুই বলার। আজকে এই মিছিল নিয়ে পৌর নিগমের অফিসের সামনে এসেছি। প্রয়োজনে আগামী দিনে গোটা রাজ্যে আরো বৃহত্তর আন্দোলন আমরা করব। জনগণের টাকা নিয়ে নয় ছয় হবে। সিপিআইএম আমরা এই জিনিস মানব না। তার জন্য যা করা প্রয়োজন আমরা রাস্তায় নেমে এটা করব। সামনের বিধানসভা অধিবেশনে আমাদের বৃহৎ আওয়াজ করবে। গোটা দেশে গোটা রাজ্যে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে সরব হব। আমরা আবারও দাবি করছি, অবিলম্বে এই জনগণের টাকা পেছনের দরজা দিয়ে যারা মেরে দিলেন তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের সিপিআইএম এর এই লড়াই চলবে। আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা আমাদের সঙ্গ দেবেন। পাড়ায় পাড়ায় আরো মানুষকে সজাগ সতর্ক করে আমাদের রাজ্যে যে নৈরাজ্যের রাজত্ব তৈরি হয়েছে, আমাদের রাজ্যে যে লুটের রাজত্ব তৈরি হয়েছে, এই রাজত্বকে দূর করে আমাদের রাজ্যে আইনের শাসন তৈরি করার জন্য গণতন্ত্রের শাসন তৈরি করার জন্য আপনারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন, এই আহ্বান আপনাদের কাছে রেখে আমার সংক্ষিপ্ত সীমাবদ্ধ সামর্থ্যের মধ্যে তুলে ধরার চেষ্টা করছিল। আজকে হাতে নাতে প্রমাণ, খুদ আগরতলার শহরের হেডকোয়ার্টারে আগরতলার পৌর নিগম, এই পৌর নিগমের টাকা যেই ব্যাংকে গচ্ছিত, এখান থেকে প্রাথমিকভাবে যেটা বেরিয়েছে 16 কোটি 26 লক্ষ টাকা হাফিজ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম অবাক বিস্ময়ে এই আগরতলা পৌর নিগমের যিনি রাজনৈতিক অভিভাবক মেয়র সাহেব সাংবাদিকদের কাছে যখন বলছেন, ওনার কপালে কোনো চিন্তার ভাঁজ নেই, জনগণের টাকা লুটে নিয়ে গেল। উনি বলছেন এটা ব্যাংকের দায়িত্ব, পৌর নিগমের কোনো দায়িত্ব নেই। পৌর নিগমের কেউ নাকি তার জন্য দায়ী না। একজন রাজনৈতিক কর্তা ব্যক্তি তদন্ত ছাড়া কি করে বলতে পারে পৌর নিগমের কেউ দায়ী না, পৌর নিগম দোষী না? বিচারের আগেই উনি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন, তার মধ্যেই গন্ধ পাওয়া যায়। বিশ্বাস করি না। আপনাদের যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন যে অনেক রাজনৈতিক দল আছে, বামপন্থী জমানায় যদি এরকম কোন খবর পেতেন হিংসাত্মক আন্দোলনে লিপ্ত হতেন। আমরা সিপিআইএম হিংসাত্মক আন্দোলনে বিশ্বাস করি না। আসলে
ত্রিপুরা রাজ্যে যে নেতা থেকে ধরে মন্ত্রী পর্যন্ত মানে ভালো কেউ নাই, সব সুর। টাকা মারতে মারতে এমন হাল জড়াইতেছিল একেবারে রাস্তাঘাট পর্যন্ত তারা খেয়ে নিচ্ছে। বটতলা থেকে ধরে দুর্গাচুরি পর্যন্ত রাস্তাঘাট কি বেহাল দশা দেবে। বাইক নিয়ে পড়ে গেলাম, হাঁটু মুটু ছুলে বাড়িতে বসে দিলাম। বৃষ্টি হলে কোন জায়গাটা রাস্তা কোন জায়গাটা গর্ত বোঝা যাওয়ার মতো উপায় নেই, বুঝলেন। বটতলা বাজারের সামনে গিয়ে যে দুর্গন্ধ, শিব মন্দিরটার সামনে দেখছেন কি অবস্থা হয়েছে। এটাও বলে যে উন্নতি হয়েছে, যে প্রতিশ্রুতি দিয়েছিল এর থেকে বেশি করে ফেলছে। তার জন্য সিপিএম কংগ্রেস মিটিং করতে পারে না, হামলা করে, মিটিং হামলা করে। দাদা আপনারা তো হামলা করেন ঠিক, যে লাঠি দিয়ে মারতেন এই লাঠিটি আবার আপনাদের উপরে পড়বে, সময় এসে গেছে, আর কটা দিন দাদা। সব এত বিশ্বাস করতে পারতেন না। অ্যাকচুয়ালি যেরকম আমাদের অতুল বিজয় লাল কৃষ্ণ কত ভালো ছিল, কিন্তু এই বছরের মধ্যে তারা আসতে ত্রিপুরাতে একবার শেষ করেছে। নেশা দিয়ে দেওয়া কুয়ের লাভ নেই দাদা, বিজেপি নেতারা নেশা কার্বনের সঙ্গে জড়িত দাদা। তারা চালায় দেশ ধরো কোন বিল্ডিং নেতা নেত্রী রে, মহিলা নেত্রী, যুব নেতা নেতা গাছের করে লোক দিয়ে বেঁধে রেখেছে জঙ্গলে। এইসব দেখতেছি দাদা। নমস্কার দাদা। আন্দোলনে বিশ্বাস করি না। আমরা মানুষকে সাথে নিয়ে জরুরি ভিত্তিতে আজকে আগরতলা শহরে, আগরতলা পৌর নিগমের যারা রাজনৈতিক কর্তা ব্যক্তি আছে, সরকারের যারা কর্তা ব্যক্তি আছে, তাদের কাছে আবেদন নিয়ে এসেছি, এই জনগণের টাকা নিয়ে নয় ছয় করা চলবে না। অদ্ভুত নৈরাজ্যের রাজত্ব। ওই আপনারা লক্ষ্য করবেন আগরতলা শহরের ধর্মনগর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত এক এক জায়গায় সরকারি টাকা নিয়ে নয় ছয়ের খেলা। রাস্তা হচ্ছে কোটি কোটি টাকা। সাংবাদিক সম্মেলন করে বলছে হাজার হাজার কোটি টাকা খরচ করে জাতীয় সড়ক তৈরি হচ্ছে। এক মাসের মাথায় জাতীয় সড়ক ওই ধান ক্ষেতের চেহারা ধারণ করছে। যিনি ঠিকাদার উনি বলছেন আমার কাজ করার কোনো সুযোগ নেই, সমস্ত টাকা মন্ডলের মাফিয়ারা নিয়ে গেছেন কমিশন বাণিজ্য হিসাবে। আজকে গোটা রাজ্যে যেটা দেখাচ্ছেন, আমরা প্রায়শই দেখছি বিজেপি গভর্নমেন্টের মানে উন্নয়নগুলি, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রায়শই বলে থাকেন আমরা কি কর্মযজ্ঞের উন্নয়ন করছি। বিরোধীরা নিমন্ত্রণ করেছিল দেশে রেখে দেওয়ার জন্য, তারপরে দেখলাম বিভিন্ন চ্যানেলে আবার সেগুলি উন্নয়নযোগ্যগুলি দেখাচ্ছে। বিভিন্ন জায়গাতে রাস্তা এগুলি কত দুর্নীতি, কত কেলেঙ্কারি, তারপর রাস্তাঘাট ভাঙা চোরা গর্ত, এরকম বিভিন্ন জিনিস চ্যানেলে দেখাচ্ছে। আমরা তো সব জায়গায় যাইনি, মিডিয়ার জগৎ থেকে কিন্তু আমরা দেখছি, মিডিয়ার জগতে শুনতে পারি, মিডিয়ার জগতে আমরা দেখতে পেলাম। আর এমনিতেই আমাদের এলাকা যে যেখানেই থাকেন আপনারা একবার বিচার করে দেখুন বিজেপি গভর্নমেন্টের 7 বছরে কি উন্নয়নযোগ্য করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সবসময় উন্নয়নযোগ্য বলে থাকেন। ইভেন প্যানেল যত মন্ত্রী এবং নেতৃত্বরা আছেন, সেক্রেটারি আছেন, সবাই কিন্তু এরকম বলেন। তারপর একটা দেখলাম বাগমার একটা ঘটনা দেখলাম, বাগমার এমএল এবং মন্ডল সভাপতিরা মিলে কি করেছেন, রাস্তা একটা করতে গেছিল, ওনারা ভাড়া দিয়েছেন এখানে রাস্তা করতে পারা যাবে না। তার মানে কি তাদেরকে ট্যাক্স দিতে হবে, এটাই বাংলা ভাষায় বুঝাইলো, যেটা আমরা দেখলাম। এইরকম যদি চলতে থাকে, আরেকটা জিনিস আমার মনে হয় যতদিন তাদের মন্ত্রী আছেন, এমএল আছেন, মন্ডল নেতা আছেন,
সবার ব্যাংক অ্যাকাউন্ট গুলি দিয়ে চেক করানো হয় যে 7 বছর আগে তাদের কত টাকা ছিল, এখন কত টাকা হচ্ছে, তাহলে ত্রিপুরা রাজ্যের মানুষ পরিষ্কার বুঝে যাবে তারা কিরকম কর্মযোগ্য করেছেন। সেই কর্মযোগ্য প্রকাশ্যে চলে আসবে। আগে দেখতাম বিক্রমতার মাননীয় অনিমেষ দেববর্মা যিনি মন্ত্রী, উনি কিন্তু সেই বিজেপির যা যা দোষ করেছেন সেগুলি বলতো। সরকারে এসে উনি কি কান মন্ত্র পেয়েছেন, একটা বিরুদ্ধে কোনো কথা বলেননি। এত অন্যায় যদি হয়ে থাকে কোনো বিরুদ্ধে কোনো কথা বলেন, সেটা কি? আরে আমার দলের লোক যদি অন্যায় করে আমি সেটা বলবো না, এটা এরকম। আমি দলে যোগ দিয়েছি, মন্ত্রিসভা দিয়েছি, ঠিক আছে, কিন্তু অন্যায় জিনিসটা তো আমাদের বুঝতে হবে। অন্যায় জিনিসটা যদি আমরা ধরে না তুলি তাহলে সরকারটা কিভাবে শুদ্ধ হয়ে চলবে? সরকার তো আর ভালোভাবে কাজ করতে পারবে না। উনি কিন্তু বললে পারতেন, কিন্তু উনি কিন্তু একটাও কথা এখন বলেননি। তাহলে দেখা গেল যে একমাত্র সিপিএম কংগ্রেস তাদের দোষগুলি ধরে তোলেন। তারা যখন ধরে তোলেন বিভিন্ন জনসভা, বিভিন্ন এলাকার যখন তারা জনসভা করেন, মিটিং করেন, সেই মিছিলে কিন্তু আক্রমণ করেন। কত শাসন ব্যবস্থা কত ভালো, এইগুলিও দেখার জন্য বলছিল মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে গোটা রাজ্যে কমিশন বাণিজ্য শুনলে অবাক হবেন। যারা বিধায়ক আছেন, যারা এমপি আছেন, আমি নাম বলতে চাইছি না, যারা বিভিন্ন চেয়ারম্যান আছেন, তারা আঙ্গুল ফুলে কলা গাছ, তারা এক একজনের সম্পত্তির বহর। ওদিন শুনছিলাম সাংবাদিক বন্ধুদের মধ্যে নিজেরা আলাপচারিতা করছেন। আগরতলা শহর স্মার্ট সিটির নামে আগরতলা শহরের কিছু মন্ডলের নেতারা স্মার্ট হয়েছে। তাদের চলন বলন, চশমা পরার ঢং, গাড়ির ব্যবহার, সম্পত্তির ব্যবহার দেখলে বোম্বের সিনেমার স্টারকেও হার মানায়, নায়িকাকেও হার মানায়। ওই লন্ডন থেকে নাকি চশমা এনে তারা পরে। ব্যক্তিগত আক্রমণ করার জন্য বলছি না, ব্যক্তিগত আক্রমণে আমরা বিশ্বাস করি না, কিন্তু এ কোন রাজত্ব চলছে আমাদের রাজ্যের মধ্যে? পৌরসভার একজন কর্পোরেটর, সুন্দর নাম দিয়েছেন, কর্পোরেটরের যদি গাড়ি দেখেন, যেই গাড়ি বামফ্রন্ট জমানায় মুখ্যমন্ত্রীও চলতেন না। আমাদের এখানে একজন প্রাক্তন বিধায়ক আছেন দাঁড়িয়ে, এখানে একজন প্রাক্তন এমপি আছে। আপনারা একবার নিজেদের জীবনের অভিজ্ঞতার সাথে বিচার করে দেখুন তো, আমাদের এমপি সাহেবরা এরকম গাড়ি চড়তেন, বিধায়করা এরকম গাড়ি চড়তেন, কর্পোরেটররা এরকম গাড়ি চড়তেন? আমার এখনো মনে আছে আমাদের মেয়র ছিলেন শঙ্কর দাস, আমাদের মেয়র ছিলেন প্রফুল্লজিৎ সিনহা। খবরের কাগজে ছবি হয়েছে, রিক্সা করে বাজার করে বাড়ি ফিরছেন। না বন্ধু, ব্যক্তিগত আক্রমণ করার জন্য বলছি না, কি লজ্জায় মাথা হেড হয়ে যায়। আগরতলা শহরের একজন পাতি কর্পোরেটর, ওনার যে জীবনশৈলী কোত্থেকে পান আমাদের সন্দেহ হচ্ছে। আমরা গন্ধ পাচ্ছি জনগণের টাকা লুটতরাজ করে একাংশের নেতা কর্মী তাদের জীবনকে স্মার্ট বানাচ্ছেন, আগরতলাকে স্মার্ট করতে পারছেন না। আমি কথা লম্বা করব না, আপনারা এখানে যারা আছেন আপনাদের জীবন অভিজ্ঞতা আছে। মেলার মাঠ থেকে যদি যোগেন্দ্রনগরে অটো করে রওনা দেন, 1 ঘন্টার আগে বিদ্যাসাগর ব্রিজের কাছে যাওয়া যায় না। ওই আগরতলা শহরে ট্রাফিক জ্যাম। কেন হবে আগরতলা শহরে ট্রাফিক জ্যাম? আপনারা জানেন, মর্জি মতো কাজ করছে, বলা যাবে না, বললে আবার আক্রমণ মন্ডলের নেতাদের দ্বারা। আপনি মাইকে কথা বললে আপনাকে আক্রমণ, ব্যক্তিগত কুৎসা আপনার নামে, আপনার বাড়িতে প্রয়োজনে পুকুরে বীজ ঢেলে দেবে, ঘরে আগুন দিয়ে দেবে, কথা বলা যাবে না। অদ্ভুত নয় তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। এখান থেকে যদি আপনি রামনগরে যান রিক্সা করে, আপনি হাতে 1 ঘন্টা নিয়ে যেতে হবে। রিক্সা রাস্তায় জ্যাম, গাড়ি চলাচল করতে পারছেন না। আগরতলার যারা প্রবীণ নাগরিক, অনেককে আমি দেখতে পাচ্ছি। বলুন তো,
বামফ্রন্ট জমানায়, আগের জমানায় কি আগরতলা শহরে ড্রেন পরিষ্কার হয়নি, ড্রেন প্রশস্ত হয়নি? ড্রেনের মাটি তুলে জাতীয় সড়কে ফেলে রাখছে, দিনের পর দিন সরাচ্ছে না, গাড়ি যেতে পারছে না, টমটম যেতে পারছে না। আজকে দেখলাম মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে ট্রাফিক ব্যবস্থার পর্যালোচনা বৈঠক, রোগী মরে গেছে তারপর তাকে ইঞ্জেকশন দিচ্ছে। আগরতলা শহরের মানুষের জীবন চেরবার ট্রাফিক অব্যবস্থায়, আর আজকে মুখ্যমন্ত্রী রিভিউ বৈঠক করছেন। আর কিছু কিছু সংবাদ মাধ্যম তাদের আক্রমণ করার জন্য বলছি না, তারা ব্রেকিং নিউজ দিচ্ছেন। মনে হচ্ছে এরকম ঘটনা পৃথিবীতে আর কোনোদিন ঘটেনি। মুখ্যমন্ত্রী বোধহয় ট্রাফিক নিয়ে আর কোনোদিন পর্যালোচনা বৈঠক করেননি। এটা বোধহয় আমাদের রাজ্যে প্রথম নতুন ব্রেকিং দেখাচ্ছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কোনো ঘটনা ঘটলে যেভাবে ব্রেকিং হয় এভাবে ব্রেকিং হচ্ছে। আর আগরতলা শহরের পৌর নিগমের কোটি কোটি টাকা কারুর কারুর পকেটে চলে গেল, এটা নিয়ে ব্রেকিং নাই একাংশের খবরের সংবাদ মাধ্যমের মধ্যে। না বন্ধু, সংবাদ মাধ্যম কি লিখবে কি করবে এটা বলার দায়িত্ব নৈতিকভাবে আমাদের নেই, কিন্তু মানুষের টাকা নিয়ে যখন নয়ছয় হয়, যেহেতু সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আমরা আগে বিদ্যাসাগর ব্রিজের কাছে জানা যায় না, ওই আগরতলা শহরে ট্রাফিক জ্যাম কেন হবে? আগরতলা শহরে ট্রাফিক জ্যাম আপনারা জানেন, মর্জি মতো কাজ করছে, বলা যাবে না, বললে আবার আক্রমণ মন্ডলের নেতাদের দ্বারা। আপনি মাইকে কথা বললে আপনাকে আক্রমণ, ব্যক্তিগত কুৎসার নামে আপনার বাড়িতে প্রয়োজনে পুকুরে বিষ ঢেলে দেবে, ঘরে আগুন দিয়ে দেবে, কথা বলা যাবে না। অদ্ভুত নৈরাজ্য তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে। এখান থেকে যদি আপনি রামনগরে যান রিক্সা করে, আপনি হাতে 1 ঘন্টা নিয়ে যেতে হবে। রিক্সা রাস্তায় জ্যাম, গাড়ি চলাচল করতে পারছেন না। আগরতলার যারা প্রবীণ নাগরিক অনেককে আমি দেখতে পাচ্ছি, বলুন তো বামফ্রন্ট জমানায়, আগের জমানায় কি আগরতলা শহরে ড্রেন পরিষ্কার হয়নি, ড্রেন প্রশস্ত হয়নি? ড্রেনের মাটি তুলে জাতীয় সড়কে ফেলে রাখছে, দিনের পর দিন সরাচ্ছে না, গাড়ি যেতে পারছে না, টমটম যেতে পারছে না। আজকে দেখলাম মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে ট্রাফিক ব্যবস্থার পর্যালোচনা বৈঠক, রোগী মরে গেছে তারপর তাকে ইঞ্জেকশন দিচ্ছে। আগরতলা শহরের মানুষের জীবন চেরবার ট্রাফিক অব্যবস্থায়, আর আজকে মুখ্যমন্ত্রী রিভিউ বৈঠক করছেন। আর কিছু কিছু সংবাদ মাধ্যম তাদের আক্রমণ করার জন্য বলছি না, তারা ব্রেকিং নিউজ দিচ্ছেন। মনে হচ্ছে এরকম ঘটনা পৃথিবীতে আর কোনোদিন ঘটেনি। মুখ্যমন্ত্রী বোধহয় ট্রাফিক নিয়ে আর কোনোদিন পর্যালোচনা বৈঠক করেননি। এটা বোধহয় আমাদের রাজ্যের প্রথম। তার মানুষটা দুর্নীতি একটি সবচেয়ে জবাবদিহি সরকার। বর্তমান ত্রিপুরা সরকার পূর্বে সিপিআইএম সরকার থেকে অনেকটা বেটার। সিপিআইএম এর দ্বারা পরিচালিত সরকার ছিল স্যার এক দলীয় করে অনেক বিশ্বাসী। সরকারি চাকরি নিয়োগ, সরকারি কর্মচারী ট্রান্সফার এবং বিভিন্ন সামাজিক সুযোগ সুবিধা পাওয়ার বিষয়গুলো ছিল এক বিরাট দুর্নীতি এবং ক্যাডার ভিত্তিক শাসন ব্যবস্থা পরিচালনা করছেন তারা। নমস্কার স্যার। আমাদের রাজ্যে প্রথম নতুন ব্রেকিং দেখাচ্ছে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কোন ঘটনা ঘটলে যেভাবে ব্রেকিং হয় এভাবে ব্রেকিং হচ্ছে। আর আগরতলা শহরের পৌর নিগমের কোটি কোটি টাকা কারুর কারুর পকেটে চলে গেল, এটা একাংশের খবরের সংবাদ মাধ্যমের মধ্যে। না বন্ধু, সংবাদ মাধ্যম কি লিখবে কি করবে এটা বলার দায়িত্ব নৈতিকভাবে আমাদের নেই, কিন্তু মানুষের টাকা নিয়ে যখন নয়ছয় হয়, যেহেতু সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আমরা বিশ্বাস করি সিপিআইএম এর মতো তারাও প্রশ্ন তুলবে টাকা কোথায় গেল, এই টাকা কারো পকেটে ভরল, এই টাকা কিভাবে ব্যাংক থেকে বেরিয়ে গেল, তার জন্য ইনকোয়ারি চাই। আজকে পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী নীরব। 16.5 কোটি টাকা ব্যাংক থেকে মানুষের টাকা চলে গেল, মুখ্যমন্ত্রী একটা শব্দ উচ্চারণ করছেন না, নগর উন্নয়ন মন্ত্রী একটা শব্দ উচ্চারণ করছেন না। কথায় কথায় যারা সিপিআইএম কে গালবন্ধ করে, কথায় কথায় যারা সিপিআইএম কে না বকে জল গ্রহণ করেন না, তারা 48 ঘন্টা অতিক্রান্ত একবার উচ্চারণ করছেন না। আজকে বিজয় আমি নর্থ ত্রিপুরা থেকে বলছি। কথা বল।
বলছি আপনারা ট্রেনে চলছি, আমি অ্যাকচুয়ালি পুরোটা দেখি নাই, কিন্তু কিছু হেডলাইনে দেখেছি। একটু বলতে পারবেন কি বিষয় নিয়ে আলোচনা চলছে? হ্যালো, না, আজকে বিজয় কুমার চৌধুরীতে সাংবাদিক সম্মেলন নেই, আজকে আগরতলা শহরে মন্ডলের নেতৃত্বে ধন্যবাদ র্যালি নেই, কথায় কথায় ধন্যবাদ র্যালি, প্রধানমন্ত্রীর জন্মদিন ধন্যবাদ র্যালি, রাজীব ভট্টাচার্যের জন্মদিন ধন্যবাদ র্যালি। জন্মদিনে আমরা অতিষ্ঠ, সোশ্যাল মিডিয়া খোলা যায় না, আবার জন্মদিনকে কেন্দ্র করে দুই নেতার মারামারি, রাত্রেবেলা নাগরিকরা ঘরে থাকতে পারছেন না। অনুকূল ঠাকুরের উৎসব হবে, অনুকূল ঠাকুরের উৎসব এক নেতার, আবার হরিওমের উৎসব আরেক নেতার, দুটোই ঠাকুরের উৎসব। এই ঠাকুরের উৎসবকে কেন্দ্র করে রাত্রেবেলা মারামারি, এলাকার মধ্যে মানুষ থাকতে পারছেন না। এ হচ্ছে আজকে রাজ্যে আইনের শাসন। পিডাব্লিউডি দপ্তর থেকে শুরু করে খাদ্য দপ্তর থেকে শুরু করে সেক্রেটারিয়েটের মহাকরণ, আপনি যদি কোনো সাপ্লাই দিতে যান অফিসারদের খুশি। অফিসারদের খুশি করতে হয় বলে কি করে জানছেন? তথ্য প্রমাণ কোথায়? যারা কাজ করছে তারা আমাদের সাথে ব্যক্তিগত আলাপচারিতায়, সাংবাদিক বন্ধুদের মধ্যে কারোর সাথে ব্যক্তিগত সম্পর্ক, তারা অভিজ্ঞতা শেয়ার করছে। তারা কমিশন দেওয়া ছাড়া কোনো সাপ্লাই দেওয়া যায় না। আপনি সেক্রেটারিয়েটে যদি কোনো একটা চেয়ার সাপ্লাই দিতে হয়, তার জন্য অফিসারদের মন্ত্রীদের ঘুষ দিতে হয়, উপঢৌকন দিতে হয়। এই হচ্ছে আজকে বিজেপি শাসিত জমানা। একদিকে তীব্রামতা পাহাড় লুটছে, আর এদিকে মন্ডলের নামে পাহাড় আমাদের আগরতলা শহর সহ গোটা তার আগের ভোটে 2013 সালের বিধানসভা নির্বাচনে যে বিজেপি মাত্র 1.64% ভোট নমস্কার, পেত। কে বলছেন? নমস্কার স্যার, বলছিলাম দেখুন আমাদের আগ্রহ শিক্ষার্থীর নামে রোজগারি টাকা নিয়েছে, সাহারা ইন্ডিয়া টাকা নিয়েছে, টাকাও হয়ে যাচ্ছে। আমাদের মানুষের টাকাই পাচ্ছে না, তদন্ত তো হচ্ছে না, রোজগারের টাকাও তদন্ত হচ্ছে না, সাহারা ইন্ডিয়ার টাকাও তদন্ত হচ্ছে না। এটাকে তদন্ত হবে না, ঠিক আছে, এটাও তদন্ত হবে না। তদন্ত হওয়ার আগে তো অনেক বলছেন তো দেয় না, রোজগুলি বলছেন টাকা না গেলে দেয় না, সারা বলছে টাকা না গেলে দেয় না। দায়িত্ব নেবে যে সরকার, সে তো দায়িত্ব হবে না, তারাই তো বলছেন কেউ দায়িত্ব। এবার যেখান থেকে টাকা ট্রান্সফার হয়ে গেল, ওখানে পরই রাজ্য দেশে রাজ্য টাকা গেল, সেখানে পরই আরে বুঝবেন মুখ্যমন্ত্রী জানবেন টাকা কি হলো, সাধারণ পাবলিক কিছু জানবে না। বাস আপনাদের চ্যানেলের মধ্যে আমরা একটু দেখলাম, তাই বলছি আর কি, মানে এতগুলো টাকা, সাহারার টাকা, রোজের টাকা, যেমন পুরোনো টাকা, সব তো রাজ্যের টাকা না। মানুষের লাগছে, মানুষ মৌসুমে তারা আনন্দ পেত, কিন্তু লাস্টে দেখলেন এই টাকা পতোয়ারা নিয়ে খুন খারাপ মহামারী নিজেদের ভিতরে ভিডিওকে করা সত্যি এরকম কিছু দেখলাম আপনাদের জানতে ভালো। 100টা ভোটের মধ্যে 2টা ভোট পায়নি 13 বিধানসভাতে। সেই বিজেপি 18তে আইপিএফটি সহ 44টা আসন দখল করে ক্ষমতায় বসতে পেরেছে, না হলে 18তে আসতো না। ত্রিপুরার যে বিজেপির একটা ঘাস উঠার সুযোগ ছিল না, এই তাদের দুর্বলতার জন্যই তো সেই জায়গায় লাল ঝান্ডা বামপন্থা
গরিব মানুষের সহযোগিতায় একটা পঞ্চায়েত সমিতি পাওয়ার পর যদি তাদের মাথা ঘুরে যায়, অতীত ভুলে যায়, আমরা কি বলবো? সেই সিরাজ উদ্দৌলাকে ব্রিটিশদের কাছে ধরিয়ে দিয়ে মাত্র অল্প কজন ব্রিটিশ পুলিশ, ব্রিটিশ সেনা সেদিন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাব সিরাজ উদ্দৌলার পরাজয় হতো না, তিনি ধরা পড়তেন না, ভারতবর্ষের স্বাধীনতার অস্ত্র ঢুকত না, স্বাধীনতার সূর্য ঢুকত না, অস্ত্র যেত না। কি করে সম্ভব হলো? মির্জাফর আরো এরকম কিছু লোক, আমি তাদেরকে করজোরে বলবো মির্জাফরি করবেন না। মির্জাফরের জায়গা আমাদের দেশে নেই। আমরা কংগ্রেস দলকে মনে করি, হ্যাঁ, অর্থনৈতিক দিক থেকে, মতাদর্শ দিক থেকে কংগ্রেসের সাথে আমাদের ফারাক ছিল, আছে, থাকবে। কিন্তু ভারত এখন যে রাক্ষসের মুখে, যে স্বাধীনতার শত্রুর কবলে, এই শত্রুকে হটানোর জন্য তাদের ভূমিকা প্রয়োজন আছে আমরা মনে করি। আমরা একসাথে সারা দেশে লড়াই করছি। এখানে একটা পঞ্চায়েত সমিতির দখল করে আপনি সারা দেশের যে এই লড়াইটা, এই সাম্প্রদায়িক শক্তি ভারতীয় জনতা পার্টি আরএসএস এর বিরুদ্ধে ভারতবর্ষের প্রত্যেক দেশপ্রেমিক জনগণের যে দায়িত্ব, এটাকে খর্ব করবেন না। তাহলে ওই মির্জাফরদের যেমন ভারতবর্ষের লোক রেয়াত করেনি, আপনাদেরও করবে না, সাবধান হন। বন্ধুরা, আজকে ত্রিপুরার আমরা কি দেখছি? ত্রিপুরাজ্য ছোট্ট রাজ্য, ওরা স্লোগান দেয় এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, মডেল ত্রিপুরা। হ্যাঁ, কিছু মডেল তো হয়েছে। কি মডেল? আপনাদের সিপিআইএম রাজ্য সম্পাদক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বক্তব্য কৈলাসহরের একটি আয়োজনে তিনি বক্তব্য রাখছিলেন। তার আগে আগরতলায় কর্মসূচি থেকে সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তীর প্রতিক্রিয়া কিংবা ভাষণ আপনারা শুনছিলেন। এই বিষয়গুলো গোটা রাজ্যে সেখানে চূড়ালো করা হচ্ছে। হয়তো সেদিক থেকে পাল্টা জবাবের যে কথা বলা হচ্ছে, সে জবাব কি শাসক দল দেবে? এই প্রশ্নের উত্তর বোধ হয় সময় জানা যাবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।